বেলা 11টা। আবির 12 বছর পর পা রেখেছে অফিসে। তবে তাছাড়া নতুনরাও তাকে চিনে। আবিরের সাথে ভিডিও কলে ওদের কনফারেন্স হয়েছে অনেকবার। তাছাড়া আবিরের অফিস রুমটা এখনো ফাঁকা। দেশে যাওয়ার পর রাকিব কিংবা রাসেল কেউই ওই রুমে ভাগ বসায়নি। ওখানে রয়েছে আবিরের যুবককালের অনেক ছবি, মেয়ে স্টাফদের বহুদিনের শখ এই লোকটাকে বাস্তবে একবার দেখার। আজ যখন শুনতে পেরেছে আবির দেশে ফিরেছে এবং আজ অফিসে আসছে, তখন তারা সকলেই আবিরকে অভ্যর্থনা জানানোর জন্য ব্যবস্থা করলো। কেউ কেউ ওর গলায় ফুলের মালা তুলে দিয়ে নিজেকে ধন্য মনে করলো, আবার কেউ বা ফুলের তোড়া হাতে নিয়ে অভ্যর্থনা জানালো। মেয়েদের এমন কারণ আবেদনের পার্সোনালিটি ও হ্যান্ডসাম। তাকে দেখে বোঝাই যায় না তার বড় বড় দুইটা ছেলে মেয়ে আছে, এখনো আগের মতো স্ট্রং এবং হ্যান্ডসাম। এই শ্যাম কালো পুরুষটিকে দেখে এখনো মেয়েরা ক্রাশ খায়। এই যে কিছুক্ষণ আগে কালো সানগ্লাস পরে অ্যাটিটিউড নিয়ে অফিসে ঢুকলো, তাকে দেখে একসময় উষ্টা খাওয়ার মতো নেই। আদি ও আবির সকালে গিয়েছিল বাবার অফিসে। আবির সেখানে আদিকে অনেক কিছু বুঝিয়ে দিয়ে চলে এসেছে নিজের অফিসে। আজ থেকে আদি সেখানকার সব দেখাশোনা করবে। তাছাড়া ওকে হেল্প করার জন্য মোজাম্মেল খান তো আছেই। বিশেষ প্রয়োজন ছাড়া আবিররা সেখানে যাবে না। রাকিব ও রাসেল মিলে আগে থেকে লোক দিয়ে ওর কেবিনকে পরিষ্কার করে রেখেছে। আবির কেবিনে ঢুকে সর্বপ্রথম নজর গেল সামনের দেওয়ালে পেন্টিং করে লেখা ডি। উপরে সে হাত দিয়ে পুরো ডিটাকে ছুঁয়ে মৃদু হাসলো। তারপর একা একা চোখ বুলালো পুরো কেবিনের। এগুলো আগের মতোই আছে। বন্ধুরা সামান্যতম পরিবর্তনও করেনি। এমন বিশ্বস্ত বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। দেখতে দেখতে বেলা গড়িয়ে বিকেল এলো। ত্রিধা সকালে এসেছে মিমদের বাসায়। কাল থেকে জুইয়ের সাথে কলেজে যাবে। সকাল থেকে বাড়ির মানুষদের সাথে মিম ফুপির ফোন দিয়ে অনেকবার কথা হয়েছে, কিন্তু তার কাঙ্ক্ষিত মানুষের কণ্ঠস্বর একবারের জন্য শুনতে পায়নি। আহিয়াকে এ নিয়ে অনেক কিছুই জিজ্ঞাসা করেছে, কিন্তু আহিয়া কিছুই বুঝতে পারেনি। তাই তার থেকে আশা অনুরূপ কোনো উত্তর পাওয়া যায়নি। ত্রিধা মন খারাপ করে ছাদে দাঁড়িয়ে আছে। হঠাৎ পিছন থেকে কেউ একজন এসে জড়িয়ে ধরলো। ভয়ে ত্রিধা চিৎকার দিল। পরে পিছন ফিরে দেখলো জুই এসেছে। ত্রিধা সকালে এসে তোকে পাইনি কেন? সে কলেজে ছিল। কলেজ থেকে ফিরে ত্রিধা আসার কথা শুনে ছুটে এসেছে ছাদে। তার পরনে এখনো কলেজের ইউনিফর্ম। ত্রিধা জুইকে ছাড়িয়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, হঠাৎ করে এভাবে এসে ধরলি কেন? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তো তোকে ভয় পাওয়ানোর জন্য ধরেছি। ত্রিধা জুইয়ের একটা বেলুনে টান দিয়ে বলল, কলেজ ছুটি হয়েছে কখন? তুই এখন আসলি কেন? জুই একটু লাজুক ভঙ্গিতে গাদোমাদো হয়ে বলল, জানিস আমাদের কলেজের লাইব্রেরিতে কাজ করে মেহেদি আছে না, ও আজকে আমাকে প্রপোজ করেছে। ত্রিধা অবাক হয়ে তাকালো, তারপর আশ্চর্য কণ্ঠে বলল, ওই যে চশমা পরা বোকা ছেলেটা। ওর কথা শুনে জুই তেলেবেগুনে জ্বলে উঠল। ওকে একদম বোকা বলবি না। এখন থেকে মেহেদি আমার বয়ফ্রেন্ড। ওকে আমার ভীষণ ভালো লাগে, তাই অ্যাকসেপ্ট করে নিয়েছি। ত্রিধা এবার চোখ ছোট ছোট করে বলল, ওই বোকা ছেলেটাকে? জুই দ্রুত দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ, ওই বোকা ছেলেটাকেই। তাছাড়াও ও কোন দিক দিয়ে খারাপ? মেহেদি শিক্ষিত, দেখতে ভালো, যথেষ্ট লম্বা, গায়ের রং শ্যামলা বা একটু কালো। অবশ্য এতে আমার কোনো সমস্যা নেই। আর রইল তোর চোখে বোকা, হোক বোকা। অত চালাক ছেলে দিয়ে আমি কি করব? তোকে কি ইন্টারন্যাশনাল বিতর্ক প্রতিযোগিতায় পাঠাবো? তাছাড়া চালাক ছেলেরা প্রেম করে ধোঁকা দেয়। আমার এমন চকলেট বয় প্লে বয় এর প্রয়োজন নেই। আমার তাই বোকা ছেলেটাই ভালো লাগে। সত্যি বলতেও মোটেও বোকা না, শুধু একটু কম কথা বলে, চুপচাপ থাকে। তার এই ভদ্রটাকে আমার অনেক ভালো লাগে। ত্রিধা মনোযোগ দিয়ে সকল কথা শুনল। সে জানে ভালোবাসা কখনো চেহারা বাহিরে সৌন্দর্য দিয়ে হয় না, সেটা এমনিতেই হয়ে যায় কোনো কারণে, তাছাড়া কোনো নিয়ম ছাড়াই। সে তো শুধু জুয়ের মন পরীক্ষা করার জন্য বলেছিল। সেও তো একজনকে ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসে। সেটা আর অস্বীকার করার মতন কিছু নেই। গত একদিনে সে বুঝেছে আহিয়ান ভাইকে কতখানি ভালোবাসে। কখন কিভাবে কি হয়ে গেল তা সে নিজেও জানে না। ছোটবেলা থেকেই তো আহিয়ান ভাইকে দেখলে অনেক রাগ হতো। মানুষটা সুযোগ পেলেই থাপ্পড় দিত, ধমক দিত। তখন তো এই অনুভূতি কাজ করতো না তার। কিন্তু এবার দেশে ফেরার পর কিশোরের মনে
আহিয়ান ভাইকে নিয়ে অন্যরকম আবেগ কাজ করা শুরু করেছে। মানুষটার সামনে এলে বক্ষপিঞ্জরে থাকা হৃৎপিণ্ড এলোপাতাড়ি ছুটাছুটি করে, আর কয়েক মুহূর্ত দেখা না হলে নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যায়। যেমন আজ দম বন্ধ হওয়া পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। ওর ভাবনার মাঝে জুই অপলকে বলে উঠল, জানিস বান্ধবী, মেহেদিকে আমার আগে থেকেই খুব ভালো লাগতো। ছেলেটা কখনো কারো দিকে মাথা তুলে তাকায়নি, কিন্তু আজ যখন পিছন থেকে আমাকে ডেকে উঠলো, ওর ডাক শুনে আমার হৃদস্পন্দন থমকে গিয়েছিল। আমি কখনো ভাবিনি ও আমাকে সরাসরি একটা ফোন নাম্বার দিয়ে বলবে, আপনাকে আমার ভীষণ ভালো লাগে। আমাকে যদি আপনার সামান্যটুকু একটু ভালো লাগে তো ফোন দিয়ে যোগাযোগ করবেন। মেহেদি পুরো কথা নিচের দিকে তাকিয়ে বলেছে। আমি তাকিয়েছিলাম, মন অত মস্তিষ্কের দিকে। যখন ফোন নাম্বারটা নিলাম, ছেলেটা আর এক মুহূর্ত দাঁড়ালো না, সোজা ঢুকে গেল দোকানের ভিতরে। মাঝে মাঝে কেন জানি আমার মনে হয় এই ছেলেটার মধ্যে আলাদা কিছু আছে, যার কারণে ওকে আমার সকলের থেকে আলাদা মনে হয়। ত্রিধা জুঁইয়ের হাসি খুশি মুখের পানে চেয়ে আছে। ওকে দেখে ওর কষ্ট কমে এসেছে। তখনই শোনা গেল জুঁইয়ের আম্মু জান্নাত ডাকছে। জুঁই কলেজ থেকে ফিরে এখনো ইউনিফর্মটাও চেঞ্জ করেনি। মূলত তার ডাকার কারণ এটাই, মায়ের ভয়ে জুঁই ত্রিধাকে ছাদে রেখে দৌড়ে গেল নিচে। তার সবসময় চঞ্চল থাকা মেয়েটাও চুপ করে আকাশের পানে চেয়ে আছে। 2 দিন হয়ে গেল, হাসতে ইচ্ছে করে না। যদি একবার আহিয়ান ভাইকে দেখতে পেতাম তাহলে মনটা বুঝি শান্ত হতো। মুখটা ভারী হয়ে গেছে, কষ্টে মন বারবার বেকুল হয়ে ছুটে যাচ্ছে খানবাড়িতে। কিন্তু সেখানেও তো আহিয়ান ভাইয়ের কথা বলবে না, গিয়ে বা কী লাভ? কি গতকাল থেকে এত কেঁদেছে, তাই বুকটা একটু ভারী হয়ে আছে। চোখ তার বহিঃপ্রকাশ ঘটল না। ত্রিধা চোখ বন্ধ করে কয়েকবার দীর্ঘ শ্বাস নিল। সত্যি বলতে এখন তার দম বন্ধ হয়ে আসছে। কিন্তু এত কান্নাকাটি করে এসেছে, এখন কি করে বলবে সে চলে যেতে চায়? তাই নিজের পরিস্থিতির কারোর সাথে শেয়ার না করে চুপ করে আছে। কিছুক্ষণ পর, আমি কিছু করেছি না, বসে আছি, তোমরা সবাই চলে যাওয়ার আমার বাড়িটাই ফাঁকা হয়ে গেছে। এই কথা শুনে উষা আদরের সঙ্গীতে বলল, তুমি কষ্ট পেও না নানু ভাই, আমরা আবার যাব। আজকে বাবাই বাড়ি আসলে বাবাইকে বলবো আবার যেতে। আলী আহমদ খান হেসে উঠলেন ওর কথা শুনে। তারপর বলল, আমার বড় বউ কই? এই কথা শুনে উষা হাত নাড়িয়ে অভিমানী কণ্ঠে বলল, বড় বউকে? নানু ভাই, তুমি কি আবারও বিয়ে করেছো? এই কথা শুনে আলী আহমদ খান আবারও হেসে উঠলেন। তারপর বললেন, তোমার ত্রিধা আপু কই? উষা এবার বুঝদারের মতন বলল, ও ত্রিধা আপু, আপু তো বড় আপুর সাথেই পড়তে বসেছে। দাঁড়াও, আমি নিয়ে যাচ্ছি। বলতে বলতেই উষা ছুটে গেল জুঁইয়ের রুমের দিকে। কিচেন থেকে মিম বলছে, আসতে যাও উষা। কিন্তু সে কোনো দিকে না তাকিয়ে ছুটে গেলেন ত্রিধার কাছে। ত্রিধা জুঁইয়ের সাথে গ্রুপ স্টাডি করছে। উষা দৌড়ে আসতে দেখে চেয়ার থেকে উঠে উষাকে জড়িয়ে ধরল। উষা! খিলখিলিয়ে হেসে উঠল আপু, নানু ভাই কল দিয়েছে। কথাটা কর্ণকুহলে পৌঁছাতে ত্রিধা তড়িৎ করে ফোনটা হাতে নিল। দেখলো স্ক্রিনে জ্বলজ্বল করছে তার বড় দাদুর মুখ। আসসালামু আলাইকুম বড় দাদু। আলী আহমদ খান, ওয়ালাইকুম আসসালাম। তুমি তো বেড়াতে গিয়ে ভুলেই গেছো ওই বুড়োটাকে। মোটেও না বড় দাদু, আমি তো আমাদের সবাইকে খুব মিস করছি। আলী আহমদ খান বলল, তাহলে এই বুড়োটাকে ছেড়ে অন্য কোথাও চলে গেলে কেন? এই কথা শুনে ত্রিধা শুকনো ঢমকিল। ওর বলতে ইচ্ছে করছে, তোমার নাতির জন্যই তো ওই বাড়ি ছাড়তে হলো। তোমার নাতির যন্ত্রণা তো আর বাড়িতে থাকতে পারলাম না। কিন্তু এই নিয়ে কিছু না বলে মৃদু হেসে জবাব দিল, 2-1 দিন থেকে চলে যাব, তোমরা মন খারাপ করিও না। তারপর ত্রিধা বলল, বাড়ির সবাই কই? আলী আহমদ খান হাতে গোনা কয়েকজন ছাড়া একে একে সকলের নাম বলল। কিন্তু হাতে গোনা কয়েকজনের মধ্যে তার কাঙ্ক্ষিত মানুষটি রয়েছে। এখন সে কি করে বলবে, আমার আহিয়ান ভাই কই? বলতে পারল না। নিরাশ মুখে মায়ের সাথে কথা বলতে চাইল। ইতিমধ্যে নিচে নেমেছে তানভীর। মেয়ের কথা শুনেই তানভীর বড় আব্বুর থেকে ফোনটা নিল। মেয়ের আদরে মুখখানা দেখার পর সারাদিনের ক্লান্তি স্বস্তি মেলে। একে একে সকলেই কথা বলল ত্রিধার সাথে। তবুও তার অশান্ত মন শান্ত হচ্ছে না। তার ছটপটানি যেন বেরিয়ে চলেছে। তবুও সে মন খারাপ করে ফোন কেটে দিল। পাশের টেবিল থেকে এক গ্লাস পানি তুলে ঢকঢক করে খেয়ে নিল। বুকের ভেতরটা কেমন যেন জ্বলে যাচ্ছে। বক্ষ পিঞ্জরে কি রকম হাহাকার! এই ঠান্ডা শীতল পানি কি সে হাহাকার কমাতে পারবে? তা জানে না কিশোরী ত্রিধা। তবুও তার চেষ্টার কমতি রইল না। এদিকে 2-1 দৃষ্টিতে তাকিয়ে আছে ত্রিধার মুখের পানে।
হাসি খুশি চঞ্চল মেয়েটাকে কখনো সে এভাবে মুখ লুকাতে দেখেনি, কিন্তু কলেজ থেকে আসার পর ত্রিধাকে দেখছে, ত্রিধার মুখখানি কেমন মলিন হয়ে আছে। কিছু একটা নিয়ে তো সে খুবই চিন্তিত। বিকেল থেকে মেয়েটার মুখে এক ফোঁটাও হাসির রেখা দেখেনি। জুই কিছুক্ষণ আনমনে তাকিয়ে রইল ত্রিধার দিকে, অতঃপর জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? কি ব্যাপারে? কি লুকাচ্ছিস আমার থেকে? ত্রিধা কিছু জবাব না দিয়ে মুখের ভঙ্গি স্বাভাবিক করে পড়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। জুই ওর হাতটা ধরে ওর দিকে ফিরে বলল, কি হয়েছে তোর? সাজেকে তো তোর এরকম ছিলি না তুই। বাড়ি ফেরার পর থেকে দেখছি মুখটা তোর মলিন হয়ে আছে, কি হয়েছে বল প্লিজ। ত্রিধা মাথা নিচু করে তাকিয়ে রইল। হালকা করে পলক ফেলতে ওর চোখ থেকে গড়ে পড়ল কয়েক ফোঁটা পানি, যে ওর সঙ্গে সঙ্গে আঁতকে উঠে ওর চোখের পানি মুছে দিল জুই। তারপর উঠে গিয়ে দরজাটা ভিতর থেকে লক করে দিল। ত্রিধা এখন নীরবে চোখের পানি ফেলছে। জুই এগিয়ে এসে আবারও বসলো ওর পাশে, জোর করে মুখটা উঁচু করলো। অকপটে ত্রিধার কান্না বেড়ে গেল। মেয়েটা হেঁচকি তুলে তুলে কাঁদছে, নাকটা লাল হয়ে আছে। জুই আবারও বলল, কি হয়েছে বলবি তো নাকি?